আমি কোশ্চেন জিজ্ঞাসা করব, তুমি কোশ্চেনটা লিখবা আর অ্যান্সারটা আমাকে বলবা। আচ্ছা, বইতে আলোর প্রতিসরণ কাকে বলে আছে, কিন্তু আলো কাকে বলে নাই। আলো কাকে বলে লিখে নাও। কোনো একটি নির্দিষ্ট উৎস থেকে যদি কোনো আলোক রশ্মি উৎপত্তি হয়ে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে তির্যকভাবে আপতিত হয়, তখন সেই মানে পথটাই হচ্ছে আলো। স্যার অনেক আস্তে শোনা যাচ্ছে। আপনি কি বললেন যে আলো? আমি বলছি আলো কাকে বলে। জি স্যার। লেখো আলোক রশ্মি কোনো একটি উৎস থেকে, প্রথমে লেখো কোনো একটি উৎস থেকে। লিখতিছো? জি স্যার। কোনো একটি উৎস থেকে। লিখছো? কোনো একটি উৎস থেকে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে আপতিত হওয়ার গতিপথই হচ্ছে আলো। আলো সবসময় একটা উৎস থেকে উৎপন্ন হয়। কি লিখছো বলো তো? কোনো একটি উৎস থেকে। থেকে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত। না, আপতিত হওয়ার, তির্যক বললে এটা আলোর প্রতিসরণ হয়ে যাবে। এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে বা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আপতিত হওয়ার বা প্রতিফলিত হওয়ার গতিপথই হচ্ছে আলো। আপতিত হওয়ার বা প্রতিফলিত হওয়ার। লিখে নাও। ওইটা হয়তো বা প্রতিসরিত হবে, নাই প্রতিফলিত হবে। কথা বুঝছো? জি স্যার। আলোক রশ্মি হয় প্রতিফলিত হবে নাই প্রতিসরিত হবে, এবং সেটার জন্য মাধ্যম প্রয়োজন। আচ্ছা, এবার আলোর প্রতিসরণ কাকে বলে বলো। আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হলে মাধ্যম পরিবর্তনের মাধ্যম পরিবর্তনে এর গতিপথে ভিন্নতা দেখা যায়। এটি হলো আলোক প্রতিসরণ। আচ্ছা, এবার আমাকে বলো যে আলোর প্রতিসরণের নিয়মটা বলো। আলোর প্রতিসরণের নিয়মটা ব্যাখ্যা করো। আলোর প্রতিসরণের নিয়ম
আলোর প্রতিসরণের নিচে 3টা নিয়ম দেয়া আছে, আর এই যে একটা চিত্র দেয়া আছে, বলো। এটা হচ্ছে আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন এটি অবিলম্বের দিকে সরে আসে। এই ক্ষেত্রে আপাতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হয়। রাইট, একটা নিয়ম। 2 নাম্বার নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে আলোক রশ্মি প্রথমে একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরিত হয় এবং পুনরায় একই মাধ্যমে নির্গত হলে আপাতন কোণ ও নির্গত কোণ সমান হয়। তারপর 3 নম্বর হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপাতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ একটু তলে জোরে বলো। আপাতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপাতন বিন্দুতে এই দুই মাধ্যমের বিভেদ তলে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। এছাড়াও উপরের পরীক্ষাটির ন্যায় অনুরূপ পরীক্ষণ থেকে দেখা গেছে যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন এটি অবিলম্ব থেকে দূরে সরে যায়। এই ক্ষেত্রে আপাতন কোণ প্রতিসরিত কোণ অপেক্ষা ছোট হয়। অপরপক্ষে আলোক রশ্মি যখন অবিলম্ব বরাবর আপাতিত হয় তখন আপাতন কোণ প্রতিসরিত কোণ ও নির্গত কোণের মান শূন্য হয়। এক্ষেত্রে আপতিত রশ্মির দিক পরিবর্তন হয় না। হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ হামজা? তাহলে জি স্যার। আলোর প্রতিসরণের নিয়মগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার তুমি আমাকে আহ, প্রতিসরণের কিছু বাস্তব নিয়ম আসতে পারে পরীক্ষায়। আচ্ছা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে? পূর্ণ যে নির্দিষ্ট দুটি মাধ্যমের জন্য আপতন কোণের কোনো একটি মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মিটি বিভেদ তল বরাবর চলে আসে, তাকে সংকট কোণ বলে। সংকট বা ক্রান্তি কোণ বলে, হ্যাঁ। এবারে চিত্র আঁকায় বলে দিতে হবে যে কি কিউ ও রশ্মিটা হচ্ছে আপতিত রশ্মি, আর হচ্ছে এন প্রাইম ও কিউ হচ্ছে আপাতন কোণ।
ও স্যার, আপনি তো জিজ্ঞেস করছিলেন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, হ্যাঁ, সেটা হচ্ছে আরেকটা লাইন লিখতে হবে। এখন আপাতন, না সরি, এই সংকট কোণের, যদি সংকট কোণের চেয়ে বেশি হয় আপাতন তখন কোণ, তাকে, যদি আপাতন কোণ সংকট কোণের চেয়ে বেশি হয়, যদি আপাতন কোণ সংকট কোণের চেয়ে বেশি হয়, তখন আলোক রশ্মিটি বিভব তল বরাবর না গিয়ে সেটি আবার পূর্বের মাধ্যমেই ফিরে আসে। তো এক মাধ্যম থেকে আবার তার সেই মাধ্যমে ফিরে আসার এই প্রক্রিয়াকেই বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। চিত্র আঁকায় বুঝাই দিতে পারবো তো নাকি? জি স্যার। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কি বলতো? পূর্ণ অভ্যন্তরীণ, প্রতিফলনের দুইটা শর্ত। একটা হচ্ছে অবশ্যই আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়া লাগবে, কারণ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যদি আলোক রশ্মি প্রবেশ করে সেক্ষেত্রে আলোক রশ্মিটা অবিলম্ব থেকে দূরে সরে যায়। বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তাহলে আলোক রশ্মিটা কি হয়? অবিলম্ব থেকে দূরে সরে যায়। এভাবে অবিলম্ব থেকে দূরে সরতে সরতেই আপাতন কোণের মান এমন একটা কোণে এসে দাঁড়ায়, তখন ওই আপতিত রশ্মিটা আর প্রতিসরিত না হয়ে প্রতিফলিত হয়ে যায়। তখন এটাকে আমরা বলি হচ্ছে কি? আলোর প্রতিফলন। গত আলোর ক্লাসে আমি প্রতিফলন। এই চিত্রটা কিন্তু আঁকায় আঁকায় তোমাকে বুঝাইছিলাম যে পি কিউ একটা রশ্মি, কিউ কিউ একটা রশ্মি, আর কিউ একটা রশ্মি, অথবা তুমি বলতে পারো পিও, কিউ ও, আর ও। বলছিলাম না? এখন পিও রশ্মিটা যখন ঘন মাধ্যম পানি থেকে বায়ুতে গেছে তখন এই এন ও এন প্রাইম এই অবিলম্ব থেকে দূরে সরে গেছে নাকি কাছে চলে আসছে? স্যার দূরে সরে গেছে। এটাই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটা শর্ত, যে হালকা মাধ্যমে প্রবেশ করার সময় অবিলম্ব থেকে দূরে সরে যাবে কি? প্রতিসরিত রশ্মিটা। এরপর যখন কোণটা আরেকটু বাড়াইলাম, হুম, এন প্রাইম ও পি এর থেকে আমি গেলাম এন প্রাইম ও কিউতে, তখন আলোক রশ্মিটা কি হইলো? এই কিউ প্রাইম বিভেদ তল বরাবর বের হয়ে গেল, মানে কি অবিলম্বের সাথে 90 ডিগ্রি উৎপন্ন করছে। বুঝতে পারছি? জি স্যার। তো সংকট কোণ কোনটা? এন প্রাইম ও কিউ, এটা হচ্ছে সংকট কোণ, কারণ এই সংকট কোণের জন্য, হ্যাঁ, প্রতিসরিত কোণটা 90 ডিগ্রি হয়ে গেছে। ঠিক আছে তো নাকি? জি স্যার। আর প্রতিফলিত কোণ কোনটা বলো তাইলে? কোন আপতন কোণের কারণে এখানে প্রতিফলিত কোণ উৎপন্ন হয়েছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন? আপতন কোণ কোনটা এখানে? এখানে আপাতন কোন, স্যার কোন দিকের কথা বলতেছেন? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার কোন কোনটা, আপাতন কোন কোনটা? এখানে আপাতন কোণ তো তিনটা আছে। জি স্যার। এখন কোন কোণের কারণে রশ্মিটা প্রতিসরিত না হয়ে প্রতিফলিত হয়ে গেল? এখানে কোনটা হচ্ছে এন ও আর। এন প্রাইম ও আর। এন প্রাইম ও আর। আর প্রতিফলিত কোণ কোনটা? প্রতিফলিত কোণ হচ্ছে এন প্রাইম ও আর প্রাইম। আর প্রাইম। তাই প্রতিফলিত রশ্মি কোনটা? ও আর প্রাইম। ও আর প্রাইম, রাইট।
তাহলে ঘন মাধ্যমে আপাতন কোণ অবশ্যই এর মাধ্যম দুটি সংকট কোণের চেয়ে কি হইতে হবে? অবশ্যই মাধ্যম দুইটার সংকট কোণের চেয়ে আপাতন কোণটা কি হইতে হবে? বড় হইতে হবে। দেখো তো বড় না? বড় তো নাকি? এন ও জি স্যার। কিউ যেই কোণ উৎপন্ন করছে, ঠিক আছে, এন প্রাইম ও আর তার চেয়ে বড় কোণ উৎপন্ন করছে না? জি স্যার। এই জন্য অবশ্যই, যেহেতু এন প্রাইম ও কিউ সংকট কোণ, কেন? কারণ এই কোণের কারণেই আলোক রশ্মিটা প্রতিসরিত না হয়ে বিমের তল ঘেঁষে বের হয়ে যাবে। এইটা আসবেই। অপটিক্যাল ফাইবার কাকে বলে বলো? বই বের করো, বই বের করে দেখে দেখে বলো অপটিক্যাল ফাইবার কাকে বলে। বলো অপটিক্যাল ফাইবার কাকে বলে বলো। আহ, স্যার এখানে তো লেখা নাই। দাগাও বইতে। একটি খুব সরু কাঁচতন্তুকে অপটিক্যাল ফাইবার বলে, যেটি চুলের মতো চিকন এবং নমনীয়। এটি আলোক রশ্মি বহনের কাজে ব্যবহৃত হয়। আলোক রশ্মি যখন অপটিক্যাল ফাইবারের মধ্যে প্রবেশ করে তখন এর দেয়ালে পুনঃ পুনঃ মানে কি, গতকালকে বলছিলাম, দেয়ালে পুনঃ পুনঃ মানে কি, বারবার বারবার। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে। বুঝছো না বুঝো নাই? অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয় টেলিযোগাযোগে, এবং অপটিক্যাল ফাইবার ব্যবহার করার ফলে অনেকগুলো সংকেত প্রেরণ করা যায়। এবং এই সংকেত যত দূরই হোক না কেন এর শক্তি হ্রাস পায় না। বলো এবার অপটিক্যাল ফাইবার কাকে বলে? দাগাইছো? জি স্যার। অপটিক্যাল ফাইবার আবার এর হলো। ব্যবহার, আরেকটা ব্যবহার আছে, সেটা হচ্ছে কি, ডাক্তাররা মানবদের ভিতরের কোনো অংশ যেমন পাকস্থলী, ক্লোন ইত্যাদি দেখার জন্য যে আলোক নলটি ব্যবহার করে এটি একগুচ্ছ অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে গঠিত। তাইলে ডাক্তার ব্যবহার করতেছে অপটিক্যাল ফাইবার, টেলিযোগাযোগে ব্যবহার হচ্ছে অপটিক্যাল ফাইবার, এরপর কোনো মেইল পাঠানোর ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার হচ্ছে অপটিক্যাল ফাইবার, যেটা কোনো শক্তি হ্রাস পায় না। এগুলো হচ্ছে অপটিক্যাল ফাইবারের ব্যবহার। আর তা এইখান কতে থেকে আসলে কি করব? তখন অপটিক্যাল ফাইবার কাকে বলে এতটুকু দিবা, যে এটি খুব সরু কাঁচতন্তু, এটি চুলের মতন চিকন এবং নমনীয়, এবং এটি আলোক রশ্মি বহন করে, এবং আলোক রশ্মি কাঁচতন্তুর মধ্যে যখন প্রবেশ করে তখন এটি ওই কাঁচতন্তুর দেয়ালে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটায়। এখন বলো অপটিক্যাল ফাইবার কাকে বলে এবং এর ব্যবহার। দাগাইছো তো নাকি? জি স্যার। বলো। অপটিক্যাল ফাইবার হলো একটি খুবই
খুব সরু কাঁচতন্তু, এটা মানুষের চুলের মতো চিকন এবং নমনীয়। আলোক রশ্মিকে বহনের কাজে এটি ব্যবহৃত হয়। আলোক রশ্মি যখন এই কাঁচতন্তুর মধ্যে প্রবেশ করে তখন এর দেয়ালে পুনঃ আভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে। ডাক্তার মানব দেহের ভিতরের কোনো অংশ যেমন পাকস্থলী, কোলন ইত্যাদি দেখার জন্য যে যে নলটি ব্যবহার করে, এটি একগুচ্ছ অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে গঠিত। এছাড়াও অপটিক্যাল ফাইবার ব্যবহারের আরেকটি ক্ষেত্র হলো টেলিযোগাযোগ। এতে অপটিক্যাল ফাইবার ব্যবহার করার ফলে একই সাথে অনেকগুলো সংকেত প্রেরণ করা যায়। সংকেত যত দূরই যাক না কেন, এর শক্তি হ্রাস পায় না। বুঝতে পারছো? জি স্যার। এবার বলো ম্যাগনিফাইং গ্লাস কাকে বলে? বলো। কাকে বলে এবং কোথায় ব্যবহৃত হয়? বলছো? এটা হচ্ছে বিম্ব মানে কি জানো? না স্যার। বিম্ব মানে হচ্ছে ইমেজ। ধরো আমি যদি আয়নার সামনে দাঁড়াই, তাইলে আয়নার সামনে একটা ইমেজ তৈরি হয় না? জি স্যার। সেটা হচ্ছে বিম্ব। তুমি একটু রিডিং পড়ো, আমি আসতেছি। আচ্ছা।
বলো ম্যাগনিফাইং গ্লাস কি? জি স্যার। ম্যাগনিফাইং গ্লাসটা কি বলো? একটা স্যার উত্তল আমি বুঝতেছি না এটা কিভাবে। ম্যাগনিফাইং গ্লাসটা হচ্ছে ছোট বস্তুকে বড় দেখানোর একটা গ্লাস, ঠিক আছে? স্যার, এটা তো বুঝছি কিন্তু সায়েন্টিস্টরা কিভাবে এটা লিখবো ব্যবহার এটা? করা হয়। লিখতে হবে উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে কোনো বস্তুকে স্থাপন করলে লেন্সের অপর পাশে বস্তুটিকে দেখলে বস্তুটির একটি সোজা, বিবর্ধিত ও অবাস্তব বিম্ব দেখা যায়। কি বললাম বলো? যদি উত্তল লেন্স থাকে, ফার্স্ট কথা হচ্ছে উত্তল লেন্স থাকতে হবে। লেন্স দুই প্রকার, একটা অবতল লেন্স, একটা হচ্ছে উত্তল লেন্স, ঠিক আছে? এখন আমরা যখন ক্লাস 9-10-এ উঠবো তখন আমরা বুঝবো এই যে এটা হচ্ছে উত্তল লেন্স। এই উত্তল লেন্সের যদি এদিক থেকে কোনো আলোক রশ্মি আসে, হ্যাঁ, এই যে আলোক রশ্মি যদি আপতিত হয় তাহলে এটা প্রতিসরণের পর একটু ব্যাকায় যায়, একটু ব্যাকায় যায়। কথা কি বুঝতে পারছো? জি স্যার। ব্যাকায় যায় একটু। আর যখন ব্যাকায় যায় তখন তারা একটা বিন্দুতে মিলিত হয়। কি হয়? একটা বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুটাকে বলা হচ্ছে ফোকাস বিন্দু। কি বলে? ফোকাস ফোকাস বিন্দু। বিন্দু। আবার এই বিন্দুটার ঠিক অপোজিটে আবার ঠিক আরেকটা বিন্দু উৎপন্ন হয়। কথাই বুঝতে পারছো? হ্যাঁ, ফোকাস বিন্দু কোন একটা, যদি এইটা হয় হচ্ছে একটা উত্তল লেন্স তাহলে এইটা হচ্ছে ফোকাস বিন্দু। যদি এইটা হয় আরেকটা উত্তল লেন্স তাহলে এটা হচ্ছে ফোকাস বিন্দু। কথাই বুঝতে পারছো? জি স্যার। যদি আলোটা কোন দিক দিয়ে আসে, এদিক দিয়ে যদি আসে, কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। তো বলছে এই ফোকাস বিন্দুর মাঝখানে যদি কোনো বস্তু তুমি রাখো, কথা বুঝতে পারছো, তাইলে এই লেন্সের এই মাঝ বরাবর তুমি যদি ছেদ করো এটাকে বলে হচ্ছে মধ্যরেখা। আমরা এগুলো ক্লাস 9-এ শিখবো। এই মধ্যরেখা থেকে এই উত্তল লেন্সের উপর বিন্দুটাকে বলে মেরুবিন্দু। কি বিন্দু বলে? মেরুবিন্দু। মেরুবিন্দু। আর এইটা হচ্ছে মধ্যরেখা। এই মধ্যরেখা থেকে ফোকাসের একটা নির্দিষ্ট কি আছে? দূরত্ব আছে। বুঝাতে পারছি কিনা? এই জি স্যার। মধ্যরেখা এবং এই ফোকাস বিন্দুর মধ্যে কি আছে? একটা দূরত্ব আছে, এটাকে বলে এফ। ক্লিয়ার? কি বলে? এফ। এফ। তো এফ। এই ফোকাস বিন্দুর মাঝখানে যদি তুমি কোনো বস্তু রাখো, ফোকাস দূরত্বের মধ্যে যদি কোনো বস্তুকে স্থাপন করো, তাহলে লেন্সের অপোজিটে মানে কি উল্টা পাশে তার একটা ইমেজ তৈরি হবে। ইমেজ মানে কি? তার একটা প্রতিলিপি তৈরি হবে। প্রতিলিপি মানে কি? তার একটা প্রতিবিম্ব তৈরি হবে। প্রতিবিম্ব মানে কি? তার একটা ইমেজ তৈরি হবে। ইমেজ মানে কি? জি স্যার। সেরকমই দেখতে আরেকটা বস্তু তৈরি হবে, যেটা আয়নাতে হয়। বুঝছো? তো লেন্সের অপর পাশে যে বস্তুটা তৈরি হবে সেই বস্তুটা হবে সোজা এবং বড়। বিবর্ধিত মানে কি? যে বস্তুটা রাখছো সেই বস্তু হচ্ছে কি দেখতে বড় বড়। এবং অবাস্তব। মানে সেই বস্তুটা যেমন ঠিক হুবহু ওরকমই আরেকটা ইমেজ তৈরি হবে, তাহলে এটা তো অবাস্তব। কথাই বুঝতে পারছো? জি স্যার। তো এই বিম্ব চোখের যত কাছে গঠিত হবে চোখের বীক্ষণ কোণও তত বড় হবে। বীক্ষণ কোণ মানে হচ্ছে কি? বীক্ষণ কোণ বলতে আমরা বুঝি হচ্ছে কি প্রতিসরণ কোণ। বীক্ষণ কোণ মানে কি? প্রতিসরণ প্রতিসরণ কোণ। কোণ মানে আমাদের চোখ থেকে একটা, ওই বস্তু থেকে একটা আলোক রশ্মি আমাদের চোখে এসে পড়ে, ঠিক আছে? তাহলে ওই বস্তু থেকে যদি আলোক রশ্মিটা আমাদের চোখের রেটিনাতে পড়ে, তাহলে রেটিনাতে তো সেটা একটা প্রতিসরণ কোণ তৈরি করে। আবার চোখের সামনে যদি আমি একটা ম্যাগনিফাইং গ্লাসটাকে ধরি, তখন ম্যাগনিফাইং গ্লাসে একটা কোণ উৎপন্ন হয়। ওইটাকে আমরা বলতেছি একটা আপাতন বিন্দু, একটা আপাতন কোণ। প্রতিসরিত হওয়ার পর একটা প্রতিসরণ কোণ। আবার ওই প্রতিসরণ কোণটা আমাদের চোখে পড়লে হয় কি আবার আপাতন কোণ। ওইটা আবার আমাদের চোখের যে উত্তল লেন্স আছে, আমাদের চোখেও তো একটা মণি আছে কালো রঙের, সেটা একটা লেন্স। বুঝতে পারছো? এই চোখে যখন সেটা পড়ে তখন ওই অবস্থায় সে একটা কোণ উৎপন্ন করে, সেটা হচ্ছে কি আপাতন কোণ। সে আপাতন কোণটাকেই চোখের সাপেক্ষে আমরা বলি বীক্ষণ কোণ। বুঝতে পারছো? জি স্যার।
তো এই বীক্ষণ কোণটা যত বড় হয় বিম্বটাকে তত বড় দেখায়। এখন বিম্ব চোখের নিকট বিন্দুর চেয়ে কাছে গঠিত হলে সেই বিম্ব আর স্পষ্ট দেখায় না, ঘোলা দেখায়। বুঝতে পারছি কিনা? আমাদের চোখের একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার। কত? 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটারের পর কোনো বস্তু রাখলে আমরা সেটা দেখতে পাই। কিন্তু যদি চোখের একদম কাছে যদি বস্তুটাকে নিয়ে যাও, যদি 25 সেন্টিমিটারেরও কম হয় বস্তুটার দূরত্ব চোখ থেকে, তাহলে সেই বস্তুটাকে আমরা দেখতে পাই না, সেটাকে আমরা ঘোলা দেখি। যে কোনো একটা বস্তু একদম চোখের কাছে নিয়ে যাও, দেখবা ওইটা আর তুমি পড়তেও পারবা না, ঘোলা দেখবা। ঠিক আছে? জি স্যার। একটা লেখা তুমি একদম চোখের কাছে নাও, দেখবা ঘোলা দেখবা। আর একটু আস্তে আস্তে দূরে নাও, তখন দেখবা যে লেখাটাকে স্পষ্ট দেখতে পাচ্ছ। ঠিক আছে? জি স্যার। তো এইটা হচ্ছে এর মূল ঘটনা। এখন বলো তো, পুরো কথাটা বলো তো। উত্তর লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে কোনো বস্তুকে যদি স্থাপন করা হয়, লেন্সের অপর পাশে বস্তুটিকে একটি সোজা, বিবর্ধিত ও অবাস্তব বিম্ব দেখা যায়, এবং এই বিম্ব চোখের যত কাছে গঠিত হয় চোখের বীক্ষণ কোণও তত বড় হবে, বিম্বটিকে বড় দেখাবে। কিন্তু বিম্বটি চোখের নিকট বিন্দুর কাছে যদি চলে যায়, তাহলে সেই বিম্বটিকে আর স্পষ্ট দেখা যাবে না। বুঝছো? জি স্যার। সুতরাং বিম্ব যখন চোখের নিকট বিন্দু বা স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে গঠিত হয়, তখনই তা খালি চোখে সবচেয়ে স্পষ্ট দেখা যায়। ফলে যে সমস্ত লেখা বা বস্তু চোখে পরিষ্কার দেখা যায় না, তা স্পষ্ট বড় আকারে দেখার জন্য স্বল্প ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্স ব্যবহার করা হয়, যেটি ফ্রেমে আবদ্ধ। মানে এই লেন্সটার কথা বলতেছে। ক্লিয়ার? এই যে এই লেন্সটা, যে লেখাগুলো খুব ছোট দেখা যায় না, সেখানে উত্তল লেন্সটা ব্যবহার করে উত্তল লেন্সের সাহায্যে ওই লেখাগুলোকে কি করে, বিবর্ধিত কাছে গঠন করে সরল অনুবীক্ষণ যন্ত্র বলে। এই যন্ত্রটাকে কি বলে? সরল অনুবীক্ষণ যন্ত্র। কি বলে? সরল অনুবীক্ষণ যন্ত্র। এটার সাহায্যে আমরা কি করতে পারি? ছোট ছোট লেখা দেখতে পারি। পারা যাবে? জি স্যার। এখন যদি আমি তোমাকে বলি সরল অনুবীক্ষণ যন্ত্র কাকে বলে, কি বলবা বলো? একটি বিম্ব যখন চোখের নিকট বিন্দু অর্থাৎ স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে গঠিত হয়, তখনই তা খালি চোখে সবচেয়ে স্পষ্ট দেখা যায়। ফলে যে সমস্ত লেখা বা বস্তু চোখে পরিষ্কার দেখা যায় না, তা স্পষ্ট ও বড় করে দেখার জন্য স্বল্প ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্স ব্যবহার করা হয়। উপযুক্ত ফ্রেমে আবদ্ধ এই উত্তল লেন্সকে গঠন বিবর্ধক কাচ বা গঠন কাচ বা সরল অনুবীক্ষণ যন্ত্র বলে। বিম্ব যখন চোখের নিকট বিন্দু বা স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে গঠিত হয়, তখন আমরা তা খালি চোখে স্পষ্ট দেখতে পাই। কিন্তু যদি তা স্পষ্ট দেখা না যায়, তাহলে বড় করে দেখার জন্য স্বল্প ফোকাস দূরত্বের একটা উত্তল লেন্স ব্যবহার করা হয়। বুঝতে পারছি? যেটার ফ্রেমে আবদ্ধ উত্তল লেন্স যে কোনো লেখাকে তার কাজ, বিবর্ধক কাজ বা পঠন কাজ বা সরল অনুবীক্ষণ যন্ত্র বলে। বুঝতে পারছি? এই উত্তল লেন্সকে কি বলে? বিবর্ধক কাজ বা পঠন কাজ বা সরল অনুবীক্ষণ যন্ত্র। এই যন্ত্রে খুব বেশি বিবর্ধন পাওয়া যায় না। বুঝতে পারছি কিনা? জি স্যার। এই কাজের যদি বলে যে কার্য প্রক্রিয়া ব্যাখ্যা করো, তাহলে উপরের প্যারাটা দিবা। কি দিবা? যে একটি পুরো বিবর্ধন কাজ বা ম্যাগনিফাইং গ্লাস বা সরল অনুবীক্ষণ যন্ত্র কেমন হয়। এটা একটি উত্তল লেন্সের দ্বারা গঠিত হয়, এবং কোনো উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে যদি কোনো বস্তুকে স্থাপন করো,
তার লেন্সের অপর পাশে ওই বস্তুটির একটি সোজা, বিবর্ধিত এবং অবাস্তব বিম্ব দেখা যায়। আমার সাথে সাথে কথাগুলো বলো। এখন এই বিম্ব চোখের যত কাছে গঠিত হবে, চোখের এখন এই বীক্ষণ বিম্ব কোণও চোখের তত বড় হবে এবং বিম্বটিকেও কি বড় দেখাবে। এবং বিম্বটিকেও বড় দেখাবে। বিম্ব বলতে বোঝায় হচ্ছে ওই বস্তুটার একটা প্রতিলিপি বা ইমেজ। কিন্তু বিম্ব চোখের নিকট বিন্দুর চেয়ে কাছে গঠিত হলে সেই বিম্বটিকে আমরা আর স্পষ্ট দেখতে পাই না। স্পষ্ট দেখতে পাবো না। এটা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাসের নিয়ম। বুঝতে পারছি? জি স্যার। কালকে বলছিলাম এই মানব চক্ষুটা পড়ার জন্য, এই চিত্রটা আঁকানোর জন্য। এখানে বুঝতে কোনো প্রবলেম হইছে? পক্ষীগোলক কি, শ্বেতমণ্ডল কি, কর্নিয়া কি, কৃষ্ণমণ্ডল কি, আইরিশ, মণি বা তারারন্ধ্র, স্ফটিক উত্তল লেন্স, দেখছো কনভেক্স লেন্স আছে আমাদের চোখে একটা, দেন কি অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, বুঝছো? সব কয়টা অঙ্গ পড়ছো রিডিং? জি স্যার। এটা পুরোটা রিডিং পড়ে চিত্রটা আঁকাইছো বাসায়? স্যার পুরোটা পড়ছি কিন্তু চিত্র আঁকানো হয় নাই। বুঝছো তো না? এটা তো পুরো মুখস্থ। জি স্যার। ঠিক এই চোখের মতন করে আমাদের কি আছে, ক্যামেরা আছে। ক্যামেরার মধ্যে কি কি আছে? ক্যামেরার বক্স আছে, ক্যামেরার লেন্স আছে, রন্ধ্র বা ডায়াফ্রাম আছে, শাটার আছে, পর্দা আছে, আলোকচিত্রগ্রাহী প্লেট আছে এবং স্লাইড আছে। কথা বুঝতে পারছো? জি স্যার। যখন এই যে পি কিউ একটা বস্তু, হ্যাঁ, এটা ধরো কি পি কিউ একটা বস্তু, এটা ধরো নিচের দিক, এটা ধরো উপরের দিক, ঠিক আছে? এটা ধরো একটা মানুষ। কথা বুঝছো? জি স্যার। এখন এই মানুষটাকে যদি আমরা ছবি তুলি, তখন এই মাথাটা প্রতিসরিত হয়ে উল্টাভাবে তৈরি হবে এবং এই পাটা প্রতিসরিত হয়ে উল্টাভাবে তৈরি হবে। এবং এই যে একটা ফ্রেম আছে, আগেকার সময় এই ক্যামেরাগুলো, এখন তো সব ডিজিটাল ক্যামেরা, আগেকার সময় এরকম ক্যামেরা ছিল। তো এই ফ্রেমিংটা যখন হয় তখন প্রতিবিম্বটা উল্টা তৈরি হয়। মানে এই হচ্ছে মানুষ, হ্যাঁ, এই হচ্ছে তার হাত, এই হচ্ছে তার পা। বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। নিচটা উপরে চলে যাবে এবং উপরেরটা কি চলে যাবে, নিচে চলে যাবে। এইভাবে ইমেজটা তৈরি হয়ে এর উপরে পড়ে। আর এর মাঝখানে এটা থাকে হচ্ছে শাটার। ক্লিয়ার? এটা হচ্ছে কি লেন্স। বুঝতে পারছি? এটা হচ্ছে কি বক্স। তো আমরা একটা করে ছবি তুলে এই ফিতাটা এইদিকে যদি আমরা একবার করে টান দেই, তাহলে আবার নতুন আরেকটা কি আসে, আলোকচিত্রগ্রাহী প্লেট আসে। বুঝছো আমার কথা? জি স্যার। তো এইখানে চোখ এবং ক্যামেরার মধ্যে একটা পার্থক্য দেখানো হয়েছে। এটা কি পড়ছিলা? হ্যালো, জি স্যার। পড়ছিলা? জি স্যার। আচ্ছা, আমি এই দুইটা সিকিউ বাসায় কালকে লিখতে বলছিলাম, লিখছিলা? না স্যার ওটা লেখা হয় না। তাহলে এই হোমওয়ার্ক যেটা দেয়া আছে এটা আবারও রইলো। এই যে হোমওয়ার্কে কি লেখা আছে, সায়েন্স চ্যাপ্টার 11, তাই তো? সায়েন্স চ্যাপ্টার 11, এক্সারসাইজ সিকিউ দুইটা। এটা অগাস্টের 30 তারিখে দিছিলাম, আজকে 1 তারিখ। তাহলে আমি আবার দেখবো হচ্ছে 2 তারিখে, 3 তারিখে। বোঝা গেল? জি স্যার। এটা যা আছে তাই। আর এইটার সাথে যেহেতু আগেই পড়া ছিল এটা, এইটার সাথে আমি একটা ফাইল আপলোড করে দিচ্ছি। ওখানে যে এমসিকিউ গুলো আছে শুধু এমসিকিউ গুলা করে ফেলবা। বোঝা গেছে আমার কথা? জি স্যার। তাইলে বইয়ের 2টা সিকিউ আর হচ্ছে এইটার
যতগুলো এমসিকিউ আছে। এই যে এখানে দেখবা যে এই যে এখানে এমসিকিউ আছে অনেকগুলা। ক্লিয়ার? এটা সিকিউ গুলো আজকে দরকার নাই, পরে। ওকে, তাহলে খুদা হাফিজ। শুনতে পাচ্ছ কথা? জি স্যার। খুদা হাফিজ।